সাস্টের জন্য ঠিক কিভাবে প্রিপারেশন নিবা? যেহেতু জিএসটি থেকে সাস্ট বের হয়ে গেছে, সো তোমার মনে প্রশ্ন আসছে যে ভাইয়া সাস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিব, এবং তারপরের যে প্রশ্নটা তোমার মাথায় ঘুরপাক খাবে যে সাস্টের প্রশ্ন তো বুয়েটের চেয়েও কঠিন হয়, তাহলে কি সাস্টের চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে? জিএসটিতে পরীক্ষা দিলে তো জিএসটির যে প্রশ্ন ওই স্ট্যান্ডার্ডের প্রশ্ন হচ্ছিল, সেখান থেকে আমি টপ র্যাঙ্ক করলে আমি সাস্টে ঢুকে যাচ্ছিলাম। বাট যখন সাস্ট নিজে প্রশ্ন করবে তখন তো অনেক বেশি কঠিন প্রশ্ন হবে, তাহলে আমার প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত? ঠিক আছে, সো এই প্রশ্ন যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি সাস্ট নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি 2019 সালে, আমি কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং এবং বুয়েট এই দুইটা টার্গেট করে প্রিপারেশন নিছি। আনফরচুনেটলি আমার বুয়েটে না হলেও সাস্টে ভালো পজিশন আসছে, কুয়েটে ভালো পজিশন আসছে, রুয়েটে ভালো পজিশন আসছে। এই তিনটা ভালো পজিশন আসার পরে আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। লাকিলি আমি আমার আব্বুর কথা শুনে বুটেক্সে পরীক্ষা দিই এবং সেখানেও ভালো পজিশন আসে। সো মোটামুটি আমি সাতটা মতো পরীক্ষা দিছিলাম, 7টা বা 8টা হবে হয়তো বুয়েট সহ। আগে 3-4টা আমার টানা হয়নি, পরের এই যে 4টা আমার টানা হয়েছে এবং 4টাতেই খুব ভালো পজিশন আসছে। এবার আমি যে ডেডিকেটেডলি সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করছি তা না, আমি সাস্টের প্রশ্ন ব্যাংক খুলেও দেখি নাই। আমি সাস্টের পরীক্ষার হলে যে বুঝতে পারছি সাস্টের কোশ্চেন কেমন হয়, তার আগ পর্যন্ত আমি সাস্ট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি ফুললি ডেডিকেটেডলি পড়াশোনা করছি বুয়েটের কোশ্চেন ব্যাংক নিয়ে এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে। সো এই দুইটা করার কারণে আমার যেটা হয়েছে, আমার ইঞ্জিনিয়ারিং বেসিকটা কভার হয়েছিল। ইঞ্জিনিয়ারিং বেসিক, সো ইঞ্জিনিয়ারিং বেসিক বলতে কি বোঝায়? ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোতে টিচাররা যে বেসিকগুলো তোমাকে শেখায় সেই বেসিকগুলা, পাশাপাশি বুয়েটের প্রশ্ন সম্পর্কে আমার একটা ধারণা ছিল। সো কিউবি কোনটা সম্পর্কে, বুয়েটেরটা সম্পর্কে ধারণা ছিল। সো তার মানে বুয়েটের প্রশ্নগুলো কেমন হয়, মোটামুটি রিটেন টাইপ আসে, একটা প্রশ্ন একটা কয়েকটা স্টেপ বা 2টা 3টা 4টা 5টা স্টেপ ফলো করে তোমাকে একটা ফাইনাল অ্যান্সারে পৌঁছাইতে হয়। সো এই জায়গাতে বুয়েটের যে কোশ্চেন ব্যাংক এটা সম্পর্কে আমার ভালোই ধারণা ছিল। এবার সাস্টের পরীক্ষার হলে যে আমি কি কি অ্যানালাইসিস করে দেখছি, দেখো সাস্টের পরীক্ষার হলে যে দেখছি যে একদম পিওর বেসিক লাগবে। এই বেসিক সহ তুমি প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করবা, মানে হুবহুব এমসিকিউ মানে ইনফরমেশন টাইপ কোশ্চেন দিয়ে দিবে এরকম কোশ্চেন খুব কম, 2 থেকে 5% কোশ্চেন এরকম দিবে যেগুলো ইনফরমেশন টাইপ। 90% কোশ্চেন দিবে যেগুলো হচ্ছে ম্যাথ, যে ম্যাথগুলো সলিউশন করতে গেলে তোমার বেসিক লাগবে, তারপরে তোমার হচ্ছে ফর্মুলা লাগবে। ঠিক আছে, খুবই স্ট্যান্ডার্ড। এবং তার চেয়ে বড় কথা, ম্যাথগুলা সবসময় এরকম ইঞ্জিনিয়ারিং এর মতো 2 স্টেপ 3 স্টেপ এরকম হবে। 1 স্টেপ ম্যাথও হতে পারে, 1 স্টেপ ম্যাথও দেয়, 2 স্টেপ 3 স্টেপের ম্যাথ বেশি দেয়, 1 স্টেপও দেয় না তা না। সো 1 স্টেপ 2 স্টেপের ম্যাথ লাগবে। এবার সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে যে 5টা অপশন থাকবে। ঠিক আছে, মানে আমার সময় ছিল, পরবর্তীতেও দেখা গেছে গুচ্ছ হওয়ার আগ পর্যন্ত 5টা অপশন থাকে এবং তোমার অপশনগুলো এমন ভাবে সাজানো থাকে, তুমি ক্যালকুলেশন করে প্রবাবল যেই ভুলগুলা করবা, ওই ভুলগুলা করার পরে যেই উত্তর আসবে সেটা 5টা অপশনের ভিতর থাকবে। অর্থাৎ তুমি যদি উত্তরে ভুল করো তারপরেও তোমার উত্তর মিলে যাবে, তুমি যদি ক্যালকুলেশন ভুল করো তাও উত্তর মিলে যাবে, তুমি যদি ম্যাথ ভুল করো তাও তোমার উত্তর মিলে যাবে। সো তুমি দেখা যাচ্ছে যে 100টার ভিতর সলভ করছো বা মিলাইছো 70টা, বাট 20টা উত্তর ভুল করছো, তুমি কারেক্ট করছো অনলি 50টা। এবার তুমি মনে করছো যে আমি 70টা ঠিক করে আসছি, আমার তো চান্স হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার কিন্তু চান্স হবে না। কেন? কারণ তুমি 20টা উল্টাপাল্টা ভুল করে দাগে আসছো। মানে তোমার উত্তর মিলছে, তুমি কনফিডেন্সলি বাইরে আসছো, বাসায় এসে আবার করে দেখতেছো যে তোমার যে উত্তরটা মিলছিল সেটা ভুল উত্তর। ঠিক আছে, তো সাস্টে অপশনগুলা ওইভাবে সেট করা থাকে, সাস্টের টিচাররা অনেক ব্রেনস্টর্মিং করে প্রশ্ন করে। ঠিক আছে, এবার মজার ব্যাপার হচ্ছে সাস্টের কোশ্চেনগুলোর ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা সব র্যান্ডম ওয়েতে সাজানো থাকবে, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ, একটা এরকম সাজানো থাকবে এবং একটা লম্বা পেজের ভিতরে খুব সংকীর্ণ, মনে হয় ওদের টাকা পয়সার অভাব, বুঝছো? প্রশ্ন এমন ভাবে ছাপায় যে প্রশ্নর লাইনের ভিতরে সাথে সাথে অপশন থাকে এবং তোমার বুঝতে, প্রশ্ন পড়তে খুবই অসুবিধা হয়। ঠিক আছে, এবং দেখা যায় কি প্রশ্ন এবং ওএমআর আলাদা হয়, তোমার প্রশ্ন সলভ করে প্রশ্নে দাগায় ওএমআর এ তোমাকে দাগাইতে হয়। সো এই জায়গাতে তোমার প্রশ্ন বুঝতে বেশ কষ্ট হয়। সো এই হচ্ছে সাস্টের সিনারিও। এখন এই সাস্টের সিনারিওতে যেটা হবে, নর্মালি তোমার সিলেট শহরে তুমি সাস্ট ক্যাম্পাসে কিংবা ওদের ওখানে যে সমস্ত কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, সেইগুলোতে তোমার হচ্ছে যে সিট পড়ে। সো ওই জায়গাগুলোতে যখন সিট পড়ে
পরে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, নর্মালি একদম নর্মাল পরীক্ষার হল, নর্মাল গার্ড, সব নর্মাল কিছু হবে, বাট পরীক্ষার হলে প্রশ্নে যে তুমি এই প্রবলেমগুলো ফেস করবা, তোমার অনেক ব্রেন স্ট্রমিং করে উত্তর মেলানো লাগবে, ভুল হইলে সেটাও তুমি অপশনে পাবা, তারপরে প্রশ্নগুলো তোমার বুঝতে একটু অসুবিধা হবে। সো তুমি অনেক ক্ষেত্রে দেখা যাবে ঠিকঠাক প্ল্যানিং করে না গেলে তুমি এই 100টা কোশ্চেন কখনো শেষই করতে পারবা না, তুমি 70-এ আটকায় যাবা, 50-এ আটকায় যাবা, 60-টা আটকায় যাবা। তুমি সব মিলায় 60টা টাইমের ভিতরে সলিউশন করবা, তার ভিতরে হয়তো 50-55টা কারেক্ট হবে। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। ফুল রান করা যায় না, কোশ্চেনটা এমন ভাবে সাজানো থাকে ফুল রান করা যায় না। এবং দেখা যায় কি যে অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর অ্যান্সার মিলাইতে গেলে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট সময় চলে যায়। সো ওই যে বেশি সময় যাচ্ছে, ফলে তুমি ওই প্রশ্নের লুপে আটকে যাবা, হারিয়ে যাবা। কিছু কিছু কোশ্চেন একদম কমন কোশ্চেন থাকবে, বাট এমন হবে যে প্রশ্নগুলো সলিউশন করতে অনেক সময় লাগবে, তোমার কমন বাট সলিউশন করতে সময় লাগছে। সো ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি অনেকটাই আটকে যাবা, ঠিক আছে, এবং তোমার সময় নষ্ট হবে। সো সাস্টে এই জন্য বলা হয় যে সাস্টের প্রশ্ন বুয়েটের চেয়েও কঠিন, ঠিক আছে। সো এটা বলা হওয়ার কারণ হচ্ছে বুয়েটে তো রিটেন আসে, তুমি ধরতে পারো যে এগুলো আমি পারবো, এগুলো আমি পারবো না, কিন্তু সাস্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ধরা যায় না। সো এই জন্য সাস্টের এই যে মিথটা আছে, বাট সাস্টের চান্স পাওয়ার জন্য আমার বেসিক ইয়া থেকে, যেহেতু আমি সাস্টে ভালো করছিলাম, কেমনে ভালো করছিলাম, আমি জাস্ট নর্মালি পরীক্ষা দিয়েছিলাম। আই গেস আমি মেবি 72-73টা মতো দাগাইছিলাম, টোটাল কোশ্চেনের ভিতর 72-73টা দাগাই আসছিলাম, এবং ভুল হয়েছিল অনেক। সো ওখান থেকে তারপরেও ভালো র্যাঙ্ক চলে আসছিল। এখন এই জায়গাতে সাস্টের যে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমি তোমাকে এটাই বলতে পারি ভাইয়া, যে যদি তুমি সাস্টে চান্স পেতে চাও, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সমস্ত বেসিক শিখতেছো, এই বেসিকগুলাই ভালো করে শিখো, ভালো করে প্র্যাকটিস করো, সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই শিখো। এরপরে সাস্টের একটা ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক পাওয়া যেত, আমাদের সময় উদ্ভাস থেকেই দিত। সো তোমার সময় যদি উদ্ভাস থেকে দেয় তাহলে তো খুবই ভালো, আর না দিলে তুমি একটু বাজারে খোঁজার চেষ্টা করো, কিংবা তুমি পিডিএফ খোঁজার চেষ্টা করো, পিডিএফ মোবাইলে একটু সাস্টের কোশ্চেন ব্যাংক খুঁজে এবার দেন তুমি মোটামুটি টানা 10 থেকে 15 দিন টানা সাস্টের কোশ্চেন ব্যাংক সলিউশন করো বিগত বছরের, এবং মোটামুটি তুমি দেখা যাচ্ছে যে 2010 থেকে তোমার 21-22 পর্যন্ত এই যে 10-11 বছরের সাস্টের যে কোশ্চেন, এগুলো তুমি যদি সলিউশন করো, তাহলেই তোমার এই কোশ্চেন প্যাটার্নের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। তুমি বুঝতে পারবা কি টাইপের প্রশ্ন আসবে, কি টাইপের বেসিক থেকে আসবে, কি টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। এইটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলেই শেষ, মোটামুটি কাহিনী খতম, অ্যান্ড তুমি সাস্টের জন্য একদম ওয়েল প্রিপেয়ার্ড, ঠিক আছে। জাস্ট এইটুকু কমপ্লিট করো, তাহলেই দেখো সাস্টের জন্য তোমার প্রিপারেশন গোছায় গেছে। তাহলে আমি একটা ক্লিয়ার কথা বললাম, কি কথা, সেটা হচ্ছে সাস্ট যদি আলাদা হয়ে যায়, তাহলে সাস্টের জন্য আলাদা করে প্যানিক করার দরকার নেই। জাস্ট কি করবা, ইঞ্জিনিয়ারিং এর বেসিক প্রিপারেশন নিবা, ফর্মুলাগুলো বেশি মনে রাখার চেষ্টা করবা, আর সাস্টের কোশ্চেন ব্যাংকটা সামহাও তুমি একটু ম্যানেজ করার চেষ্টা করবা, করে সাস্টের কোশ্চেন ব্যাংকটা তুমি স্পেসিফিক ভাবে ফলো করে প্রিপারেশন নিবা। জাস্ট এইটুকু করো, বাকি তোমার প্রিপারেশন ইনশাল্লাহ এমনি গুছিয়ে যাবে, ঠিক আছে। সো এইটুকুই, তোমাদের সাথে হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হবে। যারা সাস্ট নিয়ে অনেক প্রশ্ন করতেছিলা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই অ্যানালাইসিসটুকু ছিল। আর যদি কোনো বিষয়ে তোমাদের হেল্প লাগে তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের হেল্প করার জন্য তো আসি, আবার কোনো একটি ভিডিও দিয়ে আবার হেল্প করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।